স্টুডেন্টস, বায়নী নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। তো আজকে আমরা জুলজি সাজেশনসের পার্ট 3 নিয়ে আলোচনা করব। দেখো, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বা WBSLST এবং তার সঙ্গে সঙ্গে মাদ্রাসা সার্ভিস এক্সামিনেশনের সিলেবাস কিন্তু একই, বায়োলজিক্যাল সায়েন্সের সিলেবাস একই, এবং তোমাদের তিনটে সাবজেক্টই পড়তে হয়, জুলজি, ফিজিওলজি এবং বোটানি, এই তিনটে সাবজেক্টই পড়তে হয়। এবং এই তিনটে যে সাবজেক্ট আছে, বিভিন্ন টপিকস আছে, তো তোমরা বুঝতে পার না জেনারেলি যে বিভিন্ন টপিক্সে কোন অংশগুলো ইম্পর্টেন্ট এবং বিভিন্ন টপিক্সে কোন অংশগুলো অ্যাকচুয়ালি তোমাদেরকে ফোকাস করতে হবে। তো সেই জন্যই আমি এই বিষয়গুলো আলোচনা করছি। অ্যাকচুয়ালি এইভাবে সাজেশনস করা যায় না, MCQ বেসড যে সমস্ত এক্সামিনেশন, সেক্ষেত্রে এইভাবে আমরা সাজেশন করতে পারি না। কিন্তু তবুও যে সমস্ত অংশগুলো থেকে প্রধানত প্রশ্ন দেওয়া হয় এবং কোন টপিকের কোন অংশগুলো তোমাদেরকে পড়তে হবে, তো সেগুলোই আমি এক্ষেত্রে আলোচনা করার চেষ্টা করছি। দেখো, প্রথম ক্লাসে আমি আলোচনা করেছি ইনভার্টিব্রেটের ক্লাসিফিকেশন এবং তার সঙ্গে সঙ্গে ইনভার্টিব্রেটের যে স্পেশাল ফিচার্স আছে, সিলিয়া, ফ্ল্যাজেলা, প্যারাপোডিয়া ইত্যাদি, তো সেগুলো সম্বন্ধে আলোচনা করেছি। এবং সেকেন্ড ক্লাসে আলোচনা করেছি ক্লাসিফিকেশন অফ ভার্টিব্রেটস, অর্থাৎ কর্ডেটের ক্লাসিফিকেশন এবং তার সঙ্গে সঙ্গে স্পেশাল ফিচার্স যেমন ফিল্টার ফিডিং, ইনটেগুমেন্ট ইত্যাদি এই বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা জুলজি সাজেশনসের পার্ট 3 নিয়ে আলোচনা করব। এবং দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে সমস্ত টপিকস আছে বা তোমাদের যে সাবজেক্ট আছে, তিনটে সাবজেক্ট আছে, জুলজি, ফিজিওলজি এবং বোটানি, এই তিনটে সাবজেক্টকে যেমন সেপারেটলি পড়তে হবে, তার সঙ্গে সঙ্গে এই তিনটে সাবজেক্টে কিছু কমন টপিক আছে, তো সেই কমন টপিকগুলো একবারে তোমরা পড়ে নেবে। দেখো, এই সাজেশনে অর্থাৎ জুলজির যে আমি তিনটে পার্ট আমি আলোচনা করেছি, তো এই সাজেশনে কিন্তু জেনেটিক্স এবং মলিকুলার বায়োলজি নেই। জেনেটিক্স এবং মলিকুলার বায়োলজি আমি কমন টপিক্সের সাজেশনের সঙ্গে আলোচনা করব। এবং তার সাথে সাথে আগে আমি বলে দিই যে এই সাজেশনসে কোন অংশগুলো নেই। দেখো, ইকোলজি পোর্শন বোটানির সঙ্গে কমন আছে, তো সেই কারণের জন্য ইকোলজি প্রধানত এই সাজেশন সিরিজে আমি দিচ্ছি না, মানে এক্ষেত্রে আমি আলোচনা করিনি যে কোন অংশগুলো পড়তে হবে। এবং তার সাথে সাথে ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি বলে একটা পোর্শন আছে, দেখবে। তো ফিজিওলজি যে পোর্শন আছে সেটা ফিজিওলজির বিভিন্ন টপিক্সের সঙ্গে আলোচনা করবে এবং বায়োকেমিস্ট্রির সঙ্গে আমরা আলোচনা করব। সুতরাং এই সাজেশন, এই সিরিজে এই দুটো অংশ প্রধানত নেই। এবং তার সঙ্গে সঙ্গে এন্ডোক্রিনোলজি, তো এই অংশগুলো প্রধানত এই তিনটে সাজেশন সিরিজে আমাদের বাদ আছে। তো আজকে আমরা যেটা আলোচনা করব ডেভেলপমেন্টাল বায়োলজি সাজেশনস, একটু আমি দেখিয়ে দিই আগে কোন কোন অংশগুলো আলোচনা করবো। দেখো, ডেভেলপমেন্টাল বায়োলজিতে তোমাদের কোন অংশ পড়তে হবে, তার সাথে সাথে ইভলিউশনে কোন অংশগুলো পড়তে হবে, এবং তার সঙ্গে সঙ্গে ইমিউনোলজি এবং প্যারাসাইটোলজিতে কোন অংশ পড়তে হবে, এবং তার সাথে সাথে ইকোলজিতে কোন অংশগুলো পড়তে হবে। তো এগুলোই মানে আগের যে দুটো ক্লাস এবং তার সঙ্গে সঙ্গে এই যে ক্লাস বলছি, এই সমস্ত টপিকসগুলো কিন্তু এক্সক্লুসিভলি জুলজিতেই আছে, ফিজিওলজিতেও নেই এবং তার সঙ্গে সঙ্গে বোটানিতেও নেই। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, প্রথমেই ডেভেলপমেন্টাল বায়োলজি সাজেশনস। তো তোমরা দেখবে যে ডেভেলপমেন্টাল বায়োলজি যে সমস্ত হেডিংসে তোমাদেরকে পড়তে হবে, প্রথমে গ্যামেটোজেনেসিস আছে, তারপরে ফার্টিলাইজেশন, তারপরে ক্লিভেজ আছে, তারপরে গ্যাস্ট্রুলেশন আছে এবং তারপরে প্লাসেন্টা আছে। তো গ্যামেটোজেনেসিসে কোন অংশগুলো পড়তে হবে, দেখো, গ্যামেটোজেনেসিস পড়তে গেলে একটু প্রথমেই জেনে নেবে যে এমব্রায়ো এবং ফিটাসের মধ্যে পার্থক্য কী। এই অংশটা একটু মাথায় রাখবে, এমব্রায়ো এবং ফিটাস। এবং অ্যাক্রোজোমের মধ্যে যে সমস্ত এনজাইমসগুলো আছে, তো অ্যাক্রোজোমের এনজাইমগুলোর নাম একটু মাথায় রাখবে। এবং স্পারমাটোজোয়ার যে স্ট্রাকচার আছে, তো এক্ষেত্রে নেবেন কার্ন কাকে বলে সেই অংশটা। এবং স্পারমাটোজোয়ার মধ্যে যে মাইক্রোটিউবুল আছে, প্রধানত স্পারমাটোজোয়ার যে টেল রিজিয়ান, মিডল পিস এবং টেল রিজিয়ানে যে মাইক্রোটিউবুল আছে, তো সেই মাইক্রোটিউবুলের মধ্যে অ্যারেঞ্জমেন্ট কেমন হবে, মাইক্রোটিউবুলের অ্যারেঞ্জমেন্ট কেমন হবে, 9+2 অ্যারেঞ্জমেন্ট, এবং স্টেজেস অফ স্পারমাটোজেনেসিসের ফ্লো চার্ট। তো স্পারমাটোজেনেসিসের যে ডিফারেন্ট স্টেজ আছে, কোন স্টেজের পরে কোনটা আসে, যেমন প্রথমে গ্রোথ ফেজ আসবে এবং তারপরে মিওসিস 1, মিওসিস 2 এবং তারপরে স্পারমিওজেনেসিস। তো এই সমস্ত স্টেপসগুলো এবং কোন কোন সেলগুলো ইনভলভড হয়ে আছে, তো এক্ষেত্রে এই অংশগুলো মাথায় রাখতে হবে। এবং ডেফিনেশন অফ স্পারমিওজেনেসিস মানে স্পারমাটিড থেকে ম্যাচিওর স্পারমাটোজোয়া তৈরি হওয়ার যে প্রসেস, তো তাকেই আমরা বলবো স্পারমিওজেনেসিস। তো গ্যামেটোজেনেসিস মানে স্পারমাটোজেনেসিসে প্রধানত এই অংশগুলোই এক্ষেত্রে ইম্পর্টেন্ট, তো এই অংশগুলো ভালো করে ফোকাস করবে। তারপরেই আমরা যেটা দেখবো সেটা হলো এগ মেমব্রেন। দেখো, গ্যামেটোজেনেসিস মানে স্পারমাটোজেনেসিস এবং উজেনেসিস, এরপরে উজেনেসিস মানে এগের কিভাবে ডেভেলপমেন্ট হয়। তো এগের ডেভেলপমেন্ট পড়ার আগে একটু এগ মেমব্রেন সম্পর্কে আইডিয়া রাখতে হবে। দেখো, এগে যেরকম প্লাজমা মেমব্রেন থাকে, তার সঙ্গে সঙ্গে প্লাজমা মেমব্রেনের বাইরে কিন্তু ডিফারেন্ট মেমব্রেন থাকে বিভিন্ন ক্লাস অফ অ্যানিমালসের ক্ষেত্রে। যেমন ম্যামালসের ক্ষেত্রে যে সমস্ত মেমব্রেনসগুলো থাকে, করোনা রেডিয়াটা, জোনা পেলিসুডা, এই সমস্ত মেমব্রেনগুলো যেমন তোমাদেরকে মাথায় রাখতে হবে, এবং সি আর্চিনেরও মেমব্রেন কিন্তু মাথায় রাখতে হবে। তো প্লাজমা মেমব্রেনের বাইরে সি আর্চিনের ক্ষেত্রে এগ জেলি থাকে। তো কোন মেমব্রেনের পরে কোন মেমব্রেনগুলো প্রধানত থাকে, সিকোয়েন্স
তো সেগুলো একটু পড়তে হবে। এবং এগ টাইপস উইথ এক্সাম্পল, এগ টাইপস মানে কি, আমরা জানি যে এগের মধ্যে আমরা জানি যে ইয়ক থাকে এবং অন দ্য বেসিস অফ অ্যামাউন্ট অফ ইয়ক ডিফারেন্ট টাইপের এগ হতে পারে, মাইক্রোলেসিথাল, মেগালেসিথাল, ম্যাক্রোলেসিথাল, এবং তার সঙ্গে সঙ্গে আইসোলেসিথাল। তো ডিফারেন্ট টাইপের এগ এবং কোন টাইপের এগ কোন অ্যানিমালসে থাকে একটু পড়বে। এবং তারপরে দেখো হল্টেশন অফ উজেনেসিস, মানে উজেনেসিস পদ্ধতি যখন হয় তখন কোন জায়গাতে উজেনেসিস বন্ধ থাকে। তো আমরা জানি যে উজেনেসিসেও যেমন গ্রোথ ফেজ আসবে এবং তার সঙ্গে সঙ্গে মিওসিস 1, মিওসিস 2 ইত্যাদি আসে, এবং যখন এই স্টেজগুলো যখন চলে কোন টাইপের সেল কোন টাইপের ডিভিশনের সঙ্গে ইনভলভড এগুলো একটু পড়তে হবে। যেমন উওগোনিয়া গ্রোথ হয় এবং তার ফলে প্রাইমারি উসাইট তৈরি হয়, প্রাইমারি উসাইটের মিওসিস 1 ঘটে এবং তারপরে সেকেন্ডারি উসাইট তৈরি হয়, সেকেন্ডারি উসাইটের মিওসিস 2 ঘটে। তো এই যে কোন সেল প্রধানত কোন ধরনের স্টেজের মধ্য দিয়ে যায় এগুলো পড়তে হবে। এবং উজেনেসিস কিন্তু বন্ধ থাকে। দেখো ফার্স্ট যে হল্টেশন যেটা হয় সেটা হচ্ছে মিওসিস 1 অফ দ্য প্রোফেজ। তো প্রোফেজের মিওসিস 1 এর যে প্রোফেজ দশা, তো সেই জায়গাতে ফার্স্ট হল্টেশন হয়। এবং সেকেন্ড যে হল্টেশন সেটা হচ্ছে মিওসিস 2 এর মেটাফেজ দশা। সুতরাং দুটো হল্টেশন ঘটে, উজেনেসিস এই দুটো জায়গাতে বন্ধ থাকে। এর মধ্যে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো সেকেন্ড এট দ্য মিওসিস 2, মানে সেকেন্ড যে হল্টেশন ঘটবে মিওসিস 2 এর মেটাফেজ দশা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে সঙ্গে ওভিউলেশন দেখো প্রধানত আমরা প্রত্যেকেই জানি যে গ্রাফিয়ান ফলিকলের মধ্যে ওভাম থাকে এবং সেই গ্রাফিয়ান ফলিকল থেকে ওভাম যে সিক্রেটেড হয় বা বেরিয়ে আসে তো তাকেই আমরা বলবো ওভিউলেশন। এবং ওভিউলেশন প্রধানত মেনস্ট্রুয়াল সাইকেলের হিউম্যানের ক্ষেত্রে 14 ডেজের মাথায় ঘটে এবং সেই জায়গাতে ওভিউলেশন ঘটায় কোন হরমোন, এক্ষেত্রে আমরা জানি যে এলএইচ হরমোন, বা এক্ষেত্রে ওভিউলেশন ইনডিউসিং হরমোন এক্ষেত্রে ওভিউলেশন ঘটায়। তো এই ওভিউলেশন সম্পর্কে পড়বে এবং তার সঙ্গে সঙ্গে তার স্টেজগুলো, উজেনেসিসের বিভিন্ন স্টেজগুলো। এবং এই জায়গাতে দেখো সেকেন্ডারি উসাইট বলে একটা আমি শব্দ লিখেছি, তো ওভিউলেটেড যে ওভাম প্রধানত সেটাই কিন্তু সেকেন্ডারি উসাইট স্টেজে আসে। এবং এই সেকেন্ডারি উসাইট যখন স্পার্ম দ্বারা যখন ফার্টিলাইজ হয় তারপরেই কিন্তু আবার মিওসিস 2 আবার রিস্টার্ট হয়ে যায়। তো এই অংশগুলো একটু ফোকাস করতে হবে। তাহলে আবার বলি গ্যামেটোজেনেসিসে যেমন স্পারমাটোজোয়া স্ট্রাকচারের মধ্যে তোমাদেরকে পড়তে হবে নেবেনকান কাকে বলে, মাইক্রোটিউবুলার অ্যারেঞ্জমেন্ট কেমন হয়, এবং তার সঙ্গে সঙ্গে স্পারমাটোজেনেসিসের স্টেজেস অফ স্পারমাটোজেনেসিস, কোন টাইপের সেল কোন টাইপের স্টেজের মধ্য দিয়ে যায়, এবং স্পারমিওজেনেসিস কাকে বলে, তারপরে এগ মেমব্রেন। এবং উজেনেসিস যখন পড়ছো যে কোন জায়গাতে উজেনেসিস বন্ধ থাকে এই জায়গাতে একটু ফোকাস করতে হবে। এই যে অংশটা আছে সেটা হলো ফার্টিলাইজেশন। তো ফার্টিলাইজেশন আমরা প্রত্যেকেই জানি যে ওভাম এবং স্পার্মের যে ইউনিয়ন, তো সেই প্রসেসকেই আমরা ফার্টিলাইজেশন বলবো। এক্ষেত্রে স্পার্মের নিউক্লিয়াস ওভামের মধ্যে কিভাবে প্রবেশ করে, তো সেই প্রসেসই তোমাদেরকে পড়তে হবে মেনলি। এবং স্পার্ম এবং এগ নিউক্লিয়াস পরস্পরের সঙ্গে ইউনাইটেড হয় এবং তার ফলে একটা ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়, এগ থেকে ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়। কিন্তু এগের তো নিউক্লিয়াস হ্যাপ্লয়েড থাকে, তো সেই হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের সঙ্গে কিভাবে হ্যাপ্লয়েড স্পার্মের নিউক্লিয়াস যুক্ত হয়ে ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়, এটাই প্রধানত ফার্টিলাইজেশনে পড়তে হয়। তো ফার্টিলাইজেশনের যে স্টেজেস অফ দ্য ফ্লো চার্ট, দেখো ফার্টিলাইজেশন বিভিন্ন প্রসেসে হয়। প্রথমে কন্ট্যাক্ট ইন বিটুইন স্পার্ম অ্যান্ড এগ, স্পার্ম এবং এগের মধ্যে কন্ট্যাক্ট ঘটবে, তারপরে অ্যাক্রোজোম রিয়াকশন ঘটবে, ক্যাপাসাইটেশন ঘটবে, এই যে ডিফারেন্ট যে স্টেজগুলো। এবং তার সঙ্গে সঙ্গে প্রিভেনশন অফ পলিস্পার্মি, মানে কোন স্টেজ কোনটার পরে আসে তার একটা ফ্লো চার্ট কিন্তু ভালো করে পড়তে হবে। এরপরেই দেখো ক্যাপাসাইটেশন। তো ক্যাপাসাইটেশন মানে কি, প্রথমেই কিন্তু স্পার্ম যখন ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে যখন ইজাকিউলেটেড হয়, এটা কিন্তু প্রথমেই কিন্তু ফার্টিলাইজ করার তার ক্ষমতা থাকে না, তার মধ্যে কিছু চেঞ্জেস ঘটে। তো সেই ক্যাপাসাইটেশন পদ্ধতি কিভাবে হয় সেটা একটু পড়তে হবে। এবং অ্যাক্রোজোম এবং জেডপি রিয়াকশন, তো অ্যাক্রোজোম রিয়াকশানে কোন কোন এনজাইম ইনভলভ থাকে, এবং জেডপি রিয়াকশন, ZP1, ZP2, ZP3 প্রোটিন স্পার্ম হেডের কোন কোন প্রোটিনের সঙ্গে যুক্ত হয়, তো সেগুলো মাথায় রাখতে হবে। এবং কেমিক্যালস ইউনাইটিং স্পার্ম অ্যান্ড এগ, তার মানে কি যখন এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয় তখন ডিফারেন্ট টাইপের কেমিক্যাল স্পার্ম এবং এগ থেকে সিক্রেটেড হয়। যেমন আমরা জানি যে অ্যান্ড্রোগ্যামন, গাইনোগ্যামন, ফার্টিলাইজেন, অ্যান্টিফার্টিলাইজেন। তো কোন কেমিক্যাল কোন জাতীয় সেল থেকে সিক্রেটেড হয়, কোনটা স্পার্ম থেকে সিক্রেটেড হয়, কোনটা এগ থেকে সিক্রেটেড হয়, সেগুলো পড়তে হবে। এবং ফাস্ট অ্যান্ড স্লো ব্লক অফ পলিস্পার্মি, তো ফাস্ট অ্যান্ড স্লো ব্লক অফ পলিস্পার্মি
তো এটা একটু মাথায় রাখবে যে স্লো ব্লক অফ পলিস্পার্মি জেনারেলি আয়নের সাহায্যে হয়। দেখো স্পার্ম নিউক্লিয়াস প্রধানত একটি এগ নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হয়, কিন্তু যখন একটা স্পার্ম নিউক্লিয়াস যখন ওভামের নিউক্লিয়াসের সঙ্গে যখন যুক্ত হয়ে যায় তখন ফার্দার আর অন্য কোনো স্পার্ম এগের সঙ্গে যুক্ত হতে পারে না। তো এই ঘটনাকেই আমরা বলবো প্রিভেনশন অফ পলিস্পার্মি। তো এক্ষেত্রে ফাস্ট ব্লক এবং স্লো ব্লক কিভাবে হয় সেটা পড়তে হবে। এবং কর্টিক্যাল গ্র্যানিউলসের পজিশন, তো কর্টিক্যাল গ্র্যানিউলস বিফোর ফার্টিলাইজেশন কোথায় থাকে, আফটার ফার্টিলাইজেশন কোথায় থাকে, এটা পড়তে হবে। এবং ফার্টিলাইজেশন মেমব্রেন কাকে বলে, কিভাবে তৈরি হয়, এবং অ্যাম্ফিমিক্সিস কাকে বলে। তো ফার্টিলাইজেশনে এই অংশগুলো তোমাদেরকে কভার করতে হবে। এরপরেই দেখো আফটার ফার্টিলাইজেশন যে জাইগোট যেটা তৈরি হয়, তো সেই জাইগোটের এবার ক্লিভেজ ঘটবে, মানে মাইটোসিস সেল ডিভিশন ঘটবে। এবং ক্লিভেজে যে 4টে রুলস আছে, যেমন স্যাক্স রুলস, পি ফ্লাজার রুলস, এরকম ডিফারেন্ট যে রুলস আছে, তো সেই 4টে রুলস সম্পর্কে পড়তে হবে। এবং ক্লিভেজে ইয়কের কি ভূমিকা থাকে, যে ইয়ক যদি থাকে তাহলে ক্লিভেজের রেট স্লো হয়ে যায়। যেদিকে মানে যেখানে এগের যে অংশটা ইয়ক ল্যাডেন পোর্শন, তো সেখানে ম্যাক্রোমিয়ার তৈরি হয়, এবং যেদিকে ইয়ক থাকে না সেখানে মাইক্রোমিয়ার তৈরি হয়। তো দিস ইজ দ্য রোল অফ ইয়ক ইন ক্লিভেজ। তো এবং এই সংক্রান্ত যে রুলস আছে সেটা পড়তে হবে। মাইক্রো এবং ম্যাক্রোমিয়ার কাকে বলে, এনিম্যাল পোল এবং ভেজিটাল পোল বলতে আমরা কি বুঝি। এবং ডিফারেন্ট যে ক্লিভেজ আছে দেখো, হলোব্লাস্টিক, মেরোব্লাস্টিক, রেডিয়াল এবং স্পাইরাল ক্লিভেজ। তো এই জাতীয় ক্লিভেজগুলো কোন এনিম্যালসে দেখা যায় সেই অংশগুলো মাথায় রাখতে হবে। এবং ক্লিভেজ তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হলো ফ্রগ এবং চিকের ক্লিভেজ। তো ফ্রগ এবং চিকের যে ক্লিভেজ আছে ডিফারেন্ট প্লেনে হয়। তো এক্ষেত্রে প্রথম যে ডিভিশন এবং সেকেন্ড যে ডিভিশন, অর্থাৎ ফার্স্ট প্লেন এবং সেকেন্ড প্লেন অফ ক্লিভেজ কীরকম হয় ফ্রগের ক্ষেত্রে, যেমন ডিফারেন্ট প্লেন আছে, যেমন মেরিডিয়ানাল আছে, ইকুয়েটোরিয়াল আছে। এই যে ডিফারেন্ট যে প্লেন আছে তার মধ্যে ফার্স্ট প্লেন এবং সেকেন্ড প্লেন ফ্রগের ক্ষেত্রে কোনটা হয়, এবং জার্মিনাল ডিস্ক কাকে বলে, এবং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড প্লেন ইন চিক। তো চিকের ক্লিভেজে ফার্স্ট প্লেন এবং সেকেন্ড প্লেন কেমন হবে, মরুলা কাকে বলে, মরুলার ক্যারেক্টার্স, ব্লাস্টুলা কাকে বলে, ব্লাস্টোসিলিক ক্যাভিটি বলতে আমরা কি বুঝি, এবং ইনার সেল মাস কাকে বলে। তো ক্লিভেজে প্রধানত এই অংশগুলো তোমাদেরকে ফোকাস করতে হবে। আফটার ক্লিভেজ এরপরেই যে ঘটনাটা ঘটবে সেটা হলো গ্যাস্ট্রুলেশন। গ্যাস্ট্রুলেশন প্রচুর বোঝার আছে, বিভিন্ন অংশ, প্রধানত অনেকের কনফিউশন হয়। তো গ্যাস্ট্রুলেশন মানে কি, ক্লিভেজের ফলে যে ব্লাস্টোমিয়ার যেগুলো তৈরি হয়, তো সেই ব্লাস্টোমিয়ারগুলোর মরফোজেনেটিক মুভমেন্ট ঘটে এবং তার ফলে 3টে জার্ম লেয়ার তৈরি হয়, একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। তো এই 3টে জার্ম লেয়ার তৈরি হওয়ার যে প্রসেস, তাদের যে মুভমেন্ট, মানে ব্লাস্টোমিয়ারের যে মুভমেন্ট, তো সেই প্রসেসকেই আমরা বলবো মরফোজেনেটিক মুভমেন্ট। এবং 3টে জার্ম লেয়ার তৈরি হওয়ার যে প্রসেস তাকেই আমরা বলবো গ্যাস্ট্রুলেশন। তোমাদের সিলেবাসে আছে গ্যাস্ট্রুলেশন অফ ফ্রগ অ্যান্ড গ্যাস্ট্রুলেশন অফ চিক। তো ফ্রগের গ্যাস্ট্রুলেশনে কোনগুলো পড়তে হবে, মরফোজেনেটিক মুভমেন্টে এপিবোলি কাকে বলে, এমবোলি কাকে বলে, এবং ডিল্যামিনেশন কাকে বলে। এবং তার সঙ্গে সঙ্গে কর্টিক্যাল রোটেশন বলতে আমরা কি বুঝি, এবং গ্রে ক্রিসেন্ট, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গ্রে ক্রিসেন্ট কিভাবে তৈরি হয়, এবং ডরসাল লিপ অফ ব্লাস্টোপোর কিভাবে তৈরি হয়, এবং বটল সেল মানে গাইডিং সেল। তো যখন গ্যাস্ট্রুলেশন হয় তখন ব্লাস্টোপোরের কাছে কিছু সেল বটল শেপেড হয়ে যায় এবং সেগুলো অন্যান্য সেলকে গাইড করে নিয়ে যায় ব্লাস্টুলার ইন্টেরিয়ার রিজিয়নে, তাদের মুভমেন্ট যাতে হয়। তো এই বটল সেল সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। গ্যাস্ট্রুলেশন অফ ফ্রগ প্রধানত এই অংশগুলোই ভালো করে পড়বে। এরপরে দেখো গ্যাস্ট্রুলেশন ইন চিক। তো চিকের ক্ষেত্রে মানে মুরগির গ্যাস্ট্রুলেশনে কোন অংশগুলো পড়তে হবে, দেখো ব্লাস্টো ডিস্ক কাকে বলে। আমরা জানি যে চিকের যে এগ থাকে সেই এগ কিন্তু ইয়ক ল্যাডেন হয়, হিউজ অ্যামাউন্ট অফ ইয়ক থাকে এবং সেই ইয়কের জাস্ট ওপরে স্মল সাইটোপ্লাজম থাকে এবং সেই স্মল সাইটোপ্লাজমের মধ্যেই প্রধানত তাদের গ্যাস্ট্রুলেশন হয়। কিরকম ধরে নাও, এটা হয়তো চিকের এগ এবং চিকের এগে যে এই ছোট্ট যে সাইটোপ্লাজম, অর্থাৎ এই নিচের দিকে এই অংশে বা ভেজিটাল পোলে প্রধানত প্রচুর পরিমাণে ইয়ক থাকে, কিন্তু এই যে উপরের যে অংশটা আছে এখানেই অ্যাক্টিভ সাইটোপ্লাজম থাকে। তো এটাই হলো ব্লাস্টো ডিস্ক এবং এই ব্লাস্টো ডিস্ক অংশেই প্রধানত এদের গ্যাস্ট্রুলেশন সম্পন্ন হয়। তো সেই জন্য ব্লাস্টো ডিস্ক কাকে বলে এবং এপিব্লাস্ট এবং হাইপোব্লাস্ট কাকে বলে, এবং তার সঙ্গে সঙ্গে জার্ম লেয়ার এবং এরিয়া পেলিউসিডা এবং এরিয়া ওপাকা কাকে বলে এই সম্পর্কে আইডিয়া রাখবে। হেনসেন্স নোড কিভাবে তৈরি হয়, প্রিমিটিভ স্ট্রিক কাকে বলে এবং কুলার্স সিকেল কি। তো এই টার্মিনোলজি একদম ক্লিয়ার আইডিয়া রাখতে হবে, হেনসেন্স নোড, প্রিমিটিভ স্ট্রিক এবং কুলার সিকেল। এবং তার সঙ্গে সঙ্গে এই গ্যাস্ট্রুলেশনের ফলে প্রধানত ডিফারেন্ট জার্ম লেয়ার তৈরি হয়, একটোডাম, এন্ডোডাম এবং মেসোডাম। এই 3টে জার্ম লেয়ার থেকে ডিফারেন্ট অর্গ্যান তৈরি হয়, কিন্তু তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে অর্গ্যানগুলো পরীক্ষাতে মেনলি আসে সেগুলো একটু বলি।
ব্লাড ভাস্কুলার সিস্টেম কোন জার্ম লেয়ার থেকে তৈরি হয়, যেমন মেসোডার্ম থেকে। মাসেলস কোথা থেকে তৈরি হয়, স্কিন কোথা থেকে তৈরি হয়, গোনাড কোথা থেকে তৈরি হয়, গ্যামেট কোথা থেকে তৈরি হয়। দেখো গোনাড এবং গ্যামেট কিন্তু ডিফারেন্ট জার্ম লেয়ার থেকে তৈরি হয়, এটা ভালো করে আইডিয়া রাখবে। নোটোকর্ড কোথা থেকে তৈরি হয় এবং ব্রেন কোথা থেকে তৈরি হয়। প্রধানত ডিফারেন্ট যে অর্গ্যান ডিফারেন্ট জার্ম লেয়ার থেকে তৈরি হয়, তো এই সমস্ত অর্গ্যান সিস্টেমগুলো কোন জার্ম লেয়ার থেকে তৈরি হয় এগুলো একটু পড়বে। তারপরেই তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হলো অর্গানাইজার কনসেপ্ট। তো অর্গানাইজার কনসেপ্টে নিউক্লিক সেন্টার কাকে বলে, ডরসাল লিপ অফ ব্লাস্টোপোর কিভাবে অর্গানাইজার হিসেবে কাজ করে, প্রাইমারি এবং সেকেন্ডারি অর্গানাইজার কাকে বলে, বিটা ক্যাটেনিন এবং BMP4 কি রোল প্লে করে, এবং স্পিম্যান এবং ম্যানগোল্ডের যে এক্সপেরিমেন্ট, যেটা নিউটের উপর তারা যে এক্সপেরিমেন্ট করেছিলেন স্পিম্যান এবং ম্যানগোল্ড অর্গানাইজার সংক্রান্ত, এবং এই এক্সপেরিমেন্ট কিন্তু একটু পড়তে হবে। ওকে, সুতরাং অর্গানাইজারে এই অংশগুলো ফোকাস করবে। এরপরে যে অংশ আছে সেটা হলো প্লাসেন্টা। তো প্লাসেন্টা দেখো এমব্রায়োব্লাস্ট কাকে বলে, ট্রোফোব্লাস্ট কাকে বলে, অর্থাৎ প্লাসেন্টা যে ফর্মেশন হয় এক্ষেত্রে প্লাসেন্টা ফর্মেশনে এমব্রায়োব্লাস্ট এবং ট্রোফোব্লাস্ট এবং ইমপ্ল্যান্টেশন কিভাবে সম্পন্ন হয়, এবং ডেসিডিউয়া বেসালিস কাকে বলে। তো এই অংশগুলো একটু ভালো করে মাথায় রাখবে, অর্থাৎ এমব্রায়োব্লাস্ট, ট্রোফোব্লাস্ট, ইমপ্ল্যান্টেশন এবং ডেসিডিউয়া বেসালিস। যেটা মেনলি পরীক্ষাতে আসে সেটা হলো টাইপস অফ প্লাসেন্টা, অর্থাৎ ডিফারেন্ট যে টাইপের প্লাসেন্টা আছে তাদের এক্সাম্পল, মানে কোন এনিম্যালসে কোন টাইপের প্লাসেন্টা দেখা যায়। এক্ষেত্রে যেগুলো প্রচুর পরীক্ষাতে আসে যেমন জোনারি প্লাসেন্টা, ডেসিডুয়েট প্লাসেন্টা এবং নন ডেসিডুয়েট প্লাসেন্টা, তো এদের এক্সাম্পল ভালো করে মাথায় রাখবে। ওকে, তো ডেভেলপমেন্টাল বায়োলজিতে প্রধানত এই অংশগুলোই ইম্পর্টেন্ট, জেনারেলি এই অংশগুলো ইম্পর্টেন্ট। যেটা তোমাদেরকে বলছিলাম যে তোমরা অনেকে বুঝতে পারো না যে কোনো একটা পার্টিকুলার টপিকসে কি পড়তে হবে এবং কতটুকু পড়তে হবে, সেটাই আমি মেনলি আলোচনা করছি। দেখো সাজেশন কিন্তু এইভাবে করা যায় না, কিন্তু তবুও যেটুকু মনে হয় যে ইম্পর্টেন্ট, তো সেই অংশগুলোই তোমাদের সঙ্গে আলোচনা করছি। এরপরেই দেখবে ডেভেলপমেন্টাল বায়োলজির পরেই তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হলো ইভলিউশন, অ্যাডাপ্টেশন এবং ডিস্ট্রিবিউশন। তো প্রথমেই আমরা দেখি ইভলিউশন। ইভলিউশনে প্রথমে যেটা আছে সেটা হলো অরিজিন অফ লাইফ। তো অরিজিন অফ লাইফে কোন অংশগুলো পড়বে, প্রিমিটিভ আর্থের অ্যাটমসফিয়ার, অর্থাৎ একদম আদিম পৃথিবীর পরিবেশ কেমন ছিল, সেটা স্ট্রংলি রিডিউসিং ছিল, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন এবং ওয়াটার ভেপারের প্রাধান্য ছিল। তো এবং এক্ষেত্রে সেক্ষেত্রে ফোর্স কি ছিল, এই অংশগুলো একটু পড়তে হবে। তো প্রিমিটিভ আর্থের অ্যাটমসফিয়ার, স্ট্রংলি রিডিউসিং এনভায়রনমেন্ট, এটুকু মাথায় রাখবে যে এই সময় এনভায়রনমেন্ট ছিল স্ট্রংলি রিডিউসিং, এবং কোন কোন গ্যাস ছিল, অর্থাৎ কোন কোন গ্যাসের প্রাধান্য ছিল সেগুলো পড়তে হবে। প্রোটোসেল মডেল, বিশেষত কো অ্যাজারভেট এবং মাইক্রোস্ফিয়ার, যখন প্রোটোসেল মডেল পড়বে তো কো অ্যাজারভেট এই মডেল প্রবর্তন করেছিলেন বিজ্ঞানী ওপারিন, এবং মাইক্রোস্ফিয়ার করেছিলেন বিজ্ঞানী সিডনি ফক্স। কিভাবে মনে রাখবে, দেখো কো অ্যাজারভেটে প্রধানত ওটাকে আমরা স্ট্রেস দিচ্ছি, তাহলে এটা ওপারিন, এবং মাইক্রোস্ফিয়ার করেছিলেন সিডনি ফক্স। তো কো অ্যাজারভেট আর কিছুই নয়, কোলয়েডাল অ্যাগ্রিগেটস, এবং মাইক্রোস্ফিয়ার তার নেচার কি থার্মাল প্রোটিনয়েডস। তো এই দুটো অংশ ভালো করে একটু পড়বে। তো কো অ্যাজারভেট এবং মাইক্রোস্ফিয়ারের ক্যারেক্টার্স, এবং হট ডাইলিউট স্যুপ কাকে বলে, কোন সায়েন্টিস্ট এই হট ডাইলিউট স্যুপের কনসেপ্ট দিয়েছিলেন, বিজ্ঞানী হ্যালডেন। তো এক্ষেত্রে এইচ মানে হ্যালডেন দিয়েছিলেন, এবং হট ডাইলিউট স্যুপ বলতে আমরা কি বুঝি, এবং কিছু কিছু অর্গানিজম কোন সময় তাদের অরিজিন হয়েছিল, তারা কোন সময় পৃথিবীতে এসেছিল, যেমন প্রথম লাইফের অরিজিন কবে হয়েছিল, প্রোক্যারিওটসের অরিজিন কবে হয়, ইউক্যারিওটসের অরিজিন কবে হয়, এবং প্রথমে তো এনভায়রনমেন্ট একদম স্ট্রংলি রিডিউসিং ছিল, তো তারপরে প্রধানত এয়ারোবিক বিভিন্ন ব্যাকটেরিয়ার ডেভেলপমেন্ট ঘটে। তো এয়ারোবিক আর অক্সিজেন ইভলিউশন কোন সময় হয়েছিল একটু পড়তে হবে। ওকে, সো এই টাইমগুলো একটু মাথায় রাখবে, কত মিলিয়ন বছর আগে হয়েছিল। এবং রেডিস এক্সপেরিমেন্ট, ফ্রান্সিসকো রেডিস এক্সপেরিমেন্ট একটু পড়ে রাখবে, এবং সায়ানোজেন কাকে বলে, থিওরি অফ বায়োজেনেসিস, মিলারের যে এক্সপেরিমেন্টে বিশেষত গ্যাসের যে রেশিও ছিল, মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেনের রেশিও কত ছিল, প্রচুর পরীক্ষাতে আসে। তো মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন। অরিজিন অফ লাইফে প্রধানত এই অংশগুলোর উপর একটু ফোকাস দেবে। এরপরে যে অংশটা আছে তোমরা দেখবে যে ডারউইনিজম এবং তার সঙ্গে সঙ্গে ন্যাচারাল সিলেকশন, বা সিলেবাসে যেটা আছে সেটা হলো ডারউইনিজম অ্যান্ড দ্য সিনথেটিক থিওরি অফ ইভলিউশন। এই প্রসঙ্গে বলি যে ডারউইন যে থিওরি দিয়েছিলেন যে ইভলিউশনে, তিনি বলেছিলেন যে ইউনিট অফ ইভলিউশন হলো স্পিসিস, কিন্তু নিউ ডারউইনিয়ান কনসেপ্টে এটা বলা হয় যে ইউনিট অফ ইভলিউশন হলো পপুলেশন, এবং কোনো পপুলেশনের উপর বিভিন্ন ইভলিউশনের গাইডিং ফোর্স কাজ করে, যেমন মিউটেশন, যেমন ন্যাচারাল সিলেকশন, যেমন অ্যাডাপ্টেশন, যেমন জেনেটিক ড্রিফট, এবং তার ফলেই কোনো পপুলেশনে জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন ঘটে। তো এই যে আইডিয়া, তো এটাই হলো প্রধানত নিউ ডারউইনিয়ান কনসেপ্ট। আর ডারউইনের আইডিয়া তো আমরা জানি, আমরা ক্লাস 10 থেকে পড়ে এসেছি।
তো যাই হোক, এক্ষেত্রে দেখো ডারউইনিজম এবং নিও ডারউইনিজমে কোন অংশগুলো পড়তে হবে, জার্ম প্লাজম কাকে বলে, এই তত্ত্ব কে দিয়েছিলেন, ইউজ অ্যান্ড ডিসইউজ, এটা প্রধানত আমরা ল্যামার্কিজমটাও একটু পড়বে, যদিও সিলেবাসে ডারউইনিজম আছে কিন্তু ল্যামার্কিজম পড়তে হবে। ইউজ অ্যান্ড ডিসইউজ অর্থাৎ ব্যবহার এবং অব্যবহারের সূত্র। ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার্স বলতে আমরা কি বুঝি, কে দিয়েছিলেন এটা। এবং ন্যাচারাল সিলেকশন টাইপস উইথ এক্সাম্পল, এরপরেই আমরা ডারউইনিজমে চলে এসেছি। ন্যাচারাল সিলেকশনের টাইপস উইথ এক্সাম্পল, অর্থাৎ ন্যাচারাল সিলেকশন যে ডিফারেন্ট টাইপের হয়, ডাইরেকশনাল, ডিসরাপটিভ, যে ডিফারেন্ট টাইপের যে ন্যাচারাল সিলেকশন হয়, এবং এর সঙ্গে সঙ্গে গ্রাফটাও একটু পড়ে রাখবে, অর্থাৎ ডিফারেন্ট ন্যাচারাল সিলেকশনে কোন গ্রাফগুলো মেনটেন হয় এগুলো একটু পড়বে। এবং সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এই কনসেপ্টকে দিয়েছিলেন, দেখো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট কনসেপ্ট দিয়েছিলেন বিজ্ঞানী হারবার্ট স্পেন্সার। এবং স্ট্রাগল ফর এক্সিস্টেন্স কত রকমের হয়, কোন ধরনের হয়, এক্সাম্পল দিয়ে সেগুলো বুঝতে হবে। তো ডারউইনিজম এবং ল্যামার্কিজম এই অংশগুলোই তোমাদেরকে মেইনলি ফোকাস করতে হবে। এরপরেই দেখো জেনেটিক ড্রিফট কাকে বলে, ফাউন্ডার এফেক্ট বলতে আমরা কি বুঝি, এবং পপুলেশন বটলনেক, এবং তার সঙ্গে সঙ্গে সেক্সুয়াল সিলেকশন এবং থিওরি অফ প্যানজেনেসিস। তো সেক্সুয়াল সিলেকশন এবং প্যানজেনেসিস থিওরি ডারউইন দিয়েছিলেন। এবং স্পিসিয়েশনে পড়বে অ্যালোপ্যাট্রিক এবং সিমপ্যাট্রিক স্পিসিয়েশন। এবং এই জায়গাতে আরও একটা অংশ তোমরা পড়ে রাখবে, সেটা হচ্ছে কনভার্জেন্ট এবং ডাইভার্জেন্ট ইভলিউশন। সো কনভার্জেন্ট অ্যান্ড ডাইভার্জেন্ট ইভলিউশন, এবং হোমোলোগাস অ্যান্ড অ্যানালোগাস অর্গান, এবং হোমোলোগাস অ্যান্ড অ্যানালোগাস অর্গান, দিস আর অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ডারউইনিজমে প্রধানত এই অংশগুলো তোমাদেরকে ফোকাস করতে হবে। এরপরেই সিলেবাসে যেটা আছে সেটা হলো হার্ডি অ্যান্ড উইনবার্গ ইকুইলিব্রিয়াম। দেখো হার্ডি অ্যান্ড উইনবার্গ ইকুইলিব্রিয়ামে কোন পপুলেশন প্রধানত এই রুলস ফলো করে, পপুলেশনকে অনেক লার্জ হতে হয় এবং র্যান্ডম মিটিং পপুলেশন হতে হয়, এরকম যে ডিফারেন্ট রুলস আছে, তো সেই রুলসগুলো কোন পপুলেশনে হার্ডি অ্যান্ড উইনবার্গ ইকুইলিব্রিয়াম ফলো হয়। দেখো প্রধানত কোনো পপুলেশনের ওপর যখন ইভলিউশনের গাইডিং ফোর্স কাজ করে, তখন সেই পপুলেশনের জিন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, এবং এই ঘটনাকেই আমরা ইভলিউশন বলবো। কিন্তু যদি কোনোভাবে আমরা ওই পপুলেশন থেকে ইভলিউশনের গাইডিং ফোর্স যদি তুলে নিই, তাহলে কিন্তু সেই পপুলেশনের আর ফার্দার কোনো রকম জিন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না, তার মানে ইভলিউশন এক্ষেত্রে থেমে যায়। তো হার্ডি অ্যান্ড উইনবার্গ ইকুইলিব্রিয়াম প্রিন্সিপালে এটাই খোঁজার চেষ্টা করা হয় যে কোন টাইপের ইভলিউশনারি ফোর্স ওই পপুলেশনের উপর কতটা প্রভাব বিস্তার করে, ন্যাচারাল সিলেকশন কতটা রোল প্লে করে, মিউটেশন কতটা রোল প্লে করে, জেনেটিক ড্রিফট কতটা রোল প্লে করে। সুতরাং এই গাইডিং ফোর্সগুলোকে যদি আমরা সরিয়ে নিই, তাহলে জিন ফ্রিকোয়েন্সি জেনারেশন থেকে জেনারেশন আনচেঞ্জ থাকে। তো এটাই কিন্তু প্রকৃতপক্ষে হার্ডি অ্যান্ড উইনবার্গ ইকুইলিব্রিয়ামের আইডিয়া। তো এই ক্ষেত্রে তাহলে তোমাদেরকে পড়তে হবে কোন জাতীয় পপুলেশন এইচ অ্যান্ড ডব্লিউ ইকুইলিব্রিয়াম ফলো করে, এবং জিন আর জেনোটাইপিক ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশনের জন্য যে ম্যাথামেটিক্যাল কিছু ক্যালকুলেশন, ওকে, অর্থাৎ এরকমভাবে দেওয়া যেতে পারে যে জিনোটাইপিক ফ্রিকোয়েন্সি দিয়ে দিলে তোমাকে জিন ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে বলতে পারে, অথবা কোনো পার্টিকুলার হয়তো জেনোটাইপ দিয়ে দিলে এবং সেই জেনোটাইপে কতগুলো ইন্ডিভিজুয়াল আছে সেখান থেকে জিন ফ্রিকোয়েন্সি এবং জেনোটাইপিক ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশনের অনেক সময় প্রশ্ন দেওয়া হয়। তো এগুলোই এইচ অ্যান্ড ডব্লিউ ইকুইলিব্রিয়ামে পড়বে, এবং তার সঙ্গে সঙ্গে দেখবে যে এইচ অ্যান্ড ডব্লিউ ইকুইলিব্রিয়াম ইন রিলেশন টু ন্যাচারাল সিলেকশন। তো তার মানে কি, ফিটনেস এবং সিলেকশন কোএফিসিয়েন্ট কাকে বলে, তাদের মধ্যে কি সম্পর্ক, এবং তার সঙ্গে সঙ্গে ম্যাথ। দেখো একটা রুলস আছে, সেটা হচ্ছে ডব্লিউ সমান 1 - s, ওকে। তো ডব্লিউ যদি ফিটনেস হয় আর এস মানে সিলেকশন কোএফিসিয়েন্ট, তো এই রুলস অনুযায়ী কিছু ম্যাথ আছে, তো সেগুলো একটু তোমাদেরকে পড়তে হবে। এবং হেটারোজাইগোট অ্যাডভান্টেজ এই সময় পড়বে, এবং ব্যালান্সড পলিমরফিজম বলতে আমরা কি বুঝি। তো এই অংশগুলো প্রধানত এইচ অ্যান্ড ডব্লিউ ইকুইলিব্রিয়াম এবং তার সঙ্গে সঙ্গে ন্যাচারাল সিলেকশন প্রধানত ইম্পর্টেন্ট। এরপরে যে অংশ আছে দেখো, সেটা হলো জু জিওগ্রাফি। তোমরা জানো যে জু জিওগ্রাফি হিউজ ডিফারেন্ট টাইপের যে জিওগ্রাফিক্যাল রিম আছে, যেমন পেলিয়ার্কটিক, নিয়ার্কটিক, নিওট্রপিক্যাল, ওরিয়েন্টাল, ইথিওপিয়ান, অস্ট্রেলিয়ান, এই যে ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল রিজিয়ন আছে, প্রধানত এখান থেকে একটা না একটা প্রশ্ন দেওয়া হয়। তো কোন টাইপের অর্গানিজম কোন টাইপের জিওগ্রাফিক্যাল রিজিয়ন্সে থাকে সেগুলো প্রধানত প্রশ্ন দেওয়া হয়। তো আমি লেখার চেষ্টা করেছি যে সমস্ত অ্যানিমেলসগুলো প্রধানত ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষাতে আসে, সেটা আমি এক্ষেত্রে লেখার চেষ্টা করেছি। দেখো জু জিওগ্রাফিতে স্ক্লিটার এবং ওয়ালেসের ভূমিকা, অর্থাৎ বিভিন্ন যে জু জিওগ্রাফিক্যাল রিমস মানে আইডেন্টিফাই করার জন্য স্ক্লিটার এবং ওয়ালেস কেমন ভূমিকা নিয়েছিলেন, কিসের উপর ভিত্তি করে তারা পৃথিবীকে এইভাবে ভাগ করেছিলেন ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল রিজিয়ন্সে, এবং তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে কিছু অ্যানিমেল লিস্ট দেওয়া আছে। তো এই সমস্ত অ্যানিমেলসগুলো কোন রিমসে পাওয়া যায়,
দেখো হিউজ লিস্ট আছে, কিন্তু এই অংশগুলো প্রধানত পরীক্ষাতে আসে। লেঙ্গুর কোথায় পাওয়া যাবে? পান্ডা, প্রং হর্ন, প্রং বার্ক বা অ্যান্টিলোকার্পা, রিনডিয়ার, অ্যান্টলার্ড অ্যান্টিলোপ, হর্স, ক্যামেল এবং লামা। তো হর্স, ক্যামেল এবং লামা, তার সঙ্গে সঙ্গে এদের অরিজিনও পড়বে। হর্স, ক্যামেল এবং লামার মধ্যে পার্থক্যও পড়তে হবে। গিববন, ফ্লাইং লেমুর, প্রোবোসিস মাঙ্কি, ওরাং ওটাং, টার্সিয়ার, বাইসন, পিকক, লরিস। লরিস প্রধানত কমন ইন অরিয়েন্টাল অ্যান্ড দ্য ইথিওপিয়ান। কোন কোন অ্যানিমেলসগুলো অরিয়েন্টাল এবং ইথিওপিয়ান এই দুটো রিজিয়ান্সেই পাওয়া যায়। এবং গরিলা, তার সঙ্গে সঙ্গে সিম্পাঞ্জি, জেব্রা, জিরাফ, ওকাপি, পিটটা, ক্যারিবো এবং কিউই। তোমরা জানো যে নিউজিল্যান্ডে কিউই পাওয়া যায়। তাহলে এই সমস্ত অ্যানিমেলসগুলো কোন জিওগ্রাফিক্যাল রিজিয়ান্সে পাওয়া যায় একটু ভালো করে পড়তে হবে। ওকে, এরপরেই দেখো অরিয়েন্টাল এবং অস্ট্রেলিয়ান রিম। তো অরিয়েন্টাল রিম মানে আমাদের ইন্ডিয়া। তো অরিয়েন্টাল রিম এবং অস্ট্রেলিয়ান রিম সম্পর্কে একদম ডিটেলসে পড়বে। এবং লাংফিসের যে ডিস্ট্রিবিউশন, লাংফিসের প্রধানত ডিসকন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন দেখা যায় বা ডিপ নই। এক্ষেত্রে ডিপ নই, ডিফারেন্ট টাইপের যে ডিপ নই আছে, সেই ডিপ নই প্রধানত কোন টাইপের লাংফিশ কোন জিওগ্রাফিক্যাল রিমসে পাওয়া যায় পড়তে হবে। এবং ফ্লাইটলেস বার্ডের যে ডিস্ট্রিবিউশন এবং ওয়ালেস এবং ওয়েবার লাইন। ওকে, তো এই অংশগুলো প্রধানত জিওগ্রাফিতে পড়তে হবে। ইভলিউশনের যে অংশ আছে দেখো, এরপরেই ইভলিউশনের যে অংশ আছে সেটা হলো অ্যাডাপ্টেশন। তো অ্যাডাপ্টেশন দেখো তোমাদের সিলেবাসে যেটা দেওয়া আছে সেটা হলো অ্যাকোয়াটিক, ভোলেন্ট এবং ডেজার্ট অ্যাডাপ্টেশন। তো এক্ষেত্রে সেকেন্ডারি যে সমস্ত অ্যাকোয়াটিক অ্যানিমালস আছে তাদের এক্সাম্পল পড়তে হবে। এবং ফিন্স টাইপস অ্যান্ড ফাংশন, অর্থাৎ একটা মাছের পাখনা কত রকমের হয় এবং ডিফারেন্ট পাখনার যে ফাংশন। সুইম ব্লাডার কাকে বলে, সুইম ব্লাডারের স্ট্রাকচার, রেটি মিরাবিলি কি, প্যাডেল কাকে বলে, ফ্লিপার কাকে বলে, এবং বিভিন্ন অ্যাকোয়াটিক ম্যামালসের এক্সাম্পল পড়তে হবে। এরপরেই যেটা আছে সেটা হচ্ছে ভোলেন্ট অ্যাডাপ্টেশন। ভোলেন্ট মানে কি, যে সমস্ত অ্যানিমালস উড়তে পারে। তো এক্ষেত্রে গ্লাইডিং এবং প্যারাশুটিং কাকে বলে। বার্ডের যে ফ্লাইট মাসেলস আছে, পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, কোরাকো, ব্রাকিয়ালিস, তো সেগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখবে। বার্ডের ক্ষেত্রে বা পিজিয়নের যে ইয়ার স্যাক্স আছে এবং ডিফারেন্ট অ্যাডাপটিভ ফিচার্স, অর্থাৎ একটা পিজিয়নের ওড়ার জন্য পায়রার যে সমস্ত অভিযোজন হয়, তো সেই অভিযোজনের ব্রিফ কনসেপ্ট একটু আইডিয়া রাখবে। প্রধানত কোন সমস্ত অর্গানস থাকে না, যেমন গল ব্লাডার, তার সঙ্গে সঙ্গে ওভারি, কোন ওভারি থাকে না, তো কোন কোন অংশগুলো অ্যাবসেন্ট থাকে তাদের বডি ওয়েটকে হালকা করার জন্য, এগুলোতে একটু বেশি করে স্ট্রেস দেবে, আইডিয়া রাখবে। এবং কিছু ভোলেন্ট অ্যাম্ফিবি অর্থাৎ উরুক্কু, যে সমস্ত উভচর এবং রেপটাইলস তাদের এক্সাম্পল, এবং ব্যাটসের ফিচার পড়বে। দেখো ব্যাটসটা একটা ম্যামালস যেটা প্রধানত উড়তে পারে। তো ব্যাটস কেন উড়তে পারে, বাদুড় কেন উড়তে পারে, তার যে অ্যাডাপটিভ ফিচার সেগুলো পড়তে হবে। এবং ডেজার্ট, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডেজার্ট অ্যানিমালস। তো ডেজার্ট অ্যানিমালসের মধ্যে ওয়াটার কনজারভেশন, অর্থাৎ ওয়াটার কনজারভেশনের জন্য প্রধানত এদের লুপ অফ হেনলি অনেক বড় হয়। কারণ লুপ অফ হেনলি প্রধানত ওয়াটারকে অ্যাবসর্ব করে দেহের মধ্যে রেখে দেয়। তো কিভাবে তারা দেহের মধ্যে জল সঞ্চয় করে রাখে, অর্থাৎ এদের ইউরিন কেমন তৈরি হয়। এবং আরবিসি স্ট্রাকচার একটু পড়তে হবে ডেজার্ট অ্যানিমালস, ওয়াটার ইনটেক এবং ফ্যাটস, অর্থাৎ ফ্যাট কোথায় সঞ্চয় করে রাখে, এবং তার সঙ্গে সঙ্গে একটু ক্যামেলের বৈশিষ্ট্য একটু আইডিয়া রাখবে। তো অ্যাডাপ্টেশনে প্রধানত তোমাদের এই অংশগুলোতে ফোকাস করতে হবে। ওকে, তাহলে এখনো পর্যন্ত আমি আলোচনা করলাম ডেভেলপমেন্টাল বায়োলজি এবং তার সঙ্গে সঙ্গে ইভলিউশন এবং ডিস্ট্রিবিউশন এবং অ্যাডাপ্টেশন। এরপরেই দেখবে তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হলো ইকোলজি। তো ইকোলজি প্রধানত আমরা কমন টপিক্সের সঙ্গে আলোচনা করব, অর্থাৎ যেহেতু বোটানি এবং জুলজিতে এটা কমন আছে, তো সেই জন্য এক্ষেত্রে আমি আলোচনা করছি না। এবং তারপরের যে অংশটা আছে দেখবে প্যারাসাইটোলজি, হিস্টোলজি এবং এন্ডোক্রিনোলজি। তো এক্ষেত্রে এন্ডোক্রিনোলজির সঙ্গে আমরা হিস্টোলজি অফ পিটুইটারি, থাইরয়েড ইত্যাদি এগুলো আমরা আলোচনা করব। তো এক্ষেত্রে আমরা যেটা আলোচনা করব সেটা হলো ইমিউনোলজি এবং প্যারাসাইটোলজি। দেখো ইমিউনোলজিতে কি কি পড়তে হবে। তো ফিজিওলজিক্যাল বেরিয়ার, তো ফিজিওলজিক্যাল বেরিয়ারে তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে লাইসোজাইম, ইন্টারফেরন এবং কমপ্লিমেন্ট, এরা কি কাজ করে। এবং ইনফ্লামেশনের যে প্রসেস আছে, যে চারটে যে স্টেপ আছে ইনফ্লামেশনের, সেগুলো পড়তে হবে। এবং ফ্যাগোসাইটোসিস পদ্ধতি, অক্সিজেন ডিপেন্ডেন্ট এবং অক্সিজেন ইনডিপেন্ডেন্ট কিলিং। তো ফ্যাগোসাইটোসিস পদ্ধতি কিন্তু ইননেট ইমিউনিটির মধ্যে পড়ে। তো এই ফ্যাগোসাইটোসিস প্রসেস একটু ভালো করে পড়ে রাখতে হবে। এরপরই দেখো বি সেল এবং টি সেলের অরিজিন, অর্থাৎ আমরা জানি যে বি সেল প্রধানত বোন ম্যারোতে তৈরি হয় এবং বোন ম্যারোতে ম্যাচিওর হয়। টি সেল কিন্তু বোন ম্যারোতে তৈরি হয় কিন্তু ম্যাচিওর হয় থাইমাস গ্ল্যান্ডে। এবং টি সেল এর অরিজিন এবং তার সঙ্গে সঙ্গে এদের টাইপস। তো বি সেল প্রধানত দুই ধরনের হবে, মেমোরি সেল এবং প্লাজমা সেল। আর টি সেল বিভিন্ন রকমের হয়, যেমন হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল ইত্যাদি। এবং এই ডিফারেন্ট সেলের মার্কার প্রোটিন পড়বে, অর্থাৎ মেমোরি সেল
প্লাজমা বি সেল, এদের কি মার্কার প্রোটিন থাকবে, বিশেষত হেল্পার টি সেলে কোন ধরনের মার্কার প্রোটিন থাকে, বি সেল এবং টি সেলের কোন মার্কার প্রোটিনের জন্য আমরা বি সেল আর টি সেলকে ডিস্টিংগুইশ করতে পারি, আলাদা করতে পারি, এগুলো ভালো করে পড়তে হবে। এবং হেল্পার টি সেল, দেখো প্রধানত এইচআইভি ভাইরাস, এটুকু মাথায় রাখবে যে এইচআইভি ভাইরাস তো হেল্পার টি সেলকে অ্যাটাক করে, তো এই অংশটা ভালো করে পড়তে হবে। এবং হেল্পার টি সেল থেকে প্রধানত সাইটোকাইন সিক্রেটেড হয়, সো হেল্পার টি সেল থেকে প্রধানত সাইটোকাইন রিলিজড হয়। এরপরে হিউমোরাল ইমিউনিটি, হিউমোরাল মানে কি অ্যান্টিবডি তৈরি, সেল মিডিয়েটেড ইমিউনিটি, ইনডেট ইমিউনিটি, অ্যাকোয়ার্ড ইমিউনিটি, অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটি খুব ভালো করে পড়বে। এবং এই জায়গাতে মাথায় রাখবে যে ভ্যাকসিনেশন কোন টাইপের ইমিউনিটি, এবং তার সঙ্গে সঙ্গে এই যে শিশুরা যে মাতৃদুগ্ধ পান করে সেটা কোন টাইপের ইমিউনিটি একটু পড়ে রাখতে হবে। এরপরে অ্যান্টিজেন প্রসেসিং এবং প্রেজেন্টেশনে রোল অফ এমএইচসি ক্লাস 1 অ্যান্ড এমএইচসি ক্লাস 2 মলিকুল, অর্থাৎ এমএইচসি ক্লাস 1 মলিকুল কোন টাইপের সেল প্রধানত রিপ্রেজেন্ট করে এবং এমএইচসি ক্লাস 2 মলিকুল কোন টাইপের সেল রিপ্রেজেন্ট করে, জাস্ট এইটুকু মাথায় রাখবে। টোল লাইক রিসেপ্টর কাকে বলে, টিএলআর, এবং মাস্ট সেল প্রধানত কি কাজ করে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের উদাহরণ, সি রিয়াক্টিভ প্রোটিন কেন, তার ইউটিলিটি কি, সাইটোকাইন কাকে বলে, কিছু সাইটোকাইনের নাম, এবং লিস্ট অফ ফ্যাগোসাইটিক সেল, অর্থাৎ বিভিন্ন টিস্যুতে কোন ধরনের ফ্যাগোসাইটিক সেল পাওয়া যায়। আমরা প্রত্যেকেই জানি যে লিভারে পাওয়া যায় কুফার সেল, তো এরকম টাইপের ব্রেনে প্রধানত কোন সেল পাবো, কিডনিতে কোন সেল পাবো, কোন টাইপের ফ্যাগোসাইটিক সেল পাবো, এগুলো পড়তে হবে। তারপরে দেখো অ্যান্টিবডি স্ট্রাকচার, অর্থাৎ অ্যান্টিবডিতে যে দুটো ডিফারেন্ট চেন আছে, হেভি চেন, লাইট চেন, কোনখানে কনস্ট্যান্ট রিজিয়ন, কোনটা ভ্যারিয়েবল রিজিয়ন, কোনটা এফসি রিজিয়ন, এগুলো সম্পর্কে আইডিয়া রাখবে। এবং অ্যান্টিবডির টাইপস এবং প্রেজেন্স অ্যান্ড ফাংশন, দেখো অ্যান্টিবডি এই যে আইজিজি কোথায় থাকে এবং তার সঙ্গে সঙ্গে কোথায় পাওয়া যায়, তার কি ফাংশন, আইজিএ, আইজিডি, আইজিএম, আইজিই, কোন অ্যান্টিবডি প্লাসেন্টা ক্রস করতে পারে, কোন অ্যান্টিবডি মেমারি মানে ব্রেস্ট মিল্কে কোন অ্যান্টিবডি পাওয়া যায়, তো এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। কোনটা পেন্টামেরিক অ্যান্টিবডি, তাদের যে টাইপস, তাদের যে নেচার, কোন অ্যান্টিবডি প্রথম সেল মিডিয়েটেড ইমিউনিটিতে কোন অ্যান্টিবডি অ্যাক্টিভেটেড হয়, সেগুলো পড়তে হবে। এবং ভ্যাকসিনের যে ডিফারেন্ট টাইপস আছে, যেমন ট্রিপল অ্যান্টিজেন পড়তে হবে। এবং তার সঙ্গে সঙ্গে ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন, বিসিজি যক্ষ্মা রোগের ভ্যাকসিন, কোভিড-19 ভ্যাকসিন, এটাও কিন্তু একটু মাথায় রাখবে যে কোভিড-19 ভ্যাকসিন। তো প্রধানত ইমিউনোলজিতে তোমাদের এই অংশগুলো ভালো করে ফোকাস করতে হবে। এরপরে যে অংশ আছে সেটা হলো প্যারাসাইটোলজি। দেখবে যে প্যারাসাইটোলজিতে তোমাদের লাইফ হিস্ট্রি, প্যাথোজেনিসিটি অ্যান্ড ক্লিনিক্যাল ফিচার্স অফ এন্টামিবা হিস্টোলাইটিকা, অ্যাসকারিস, ফ্যাসিওলা হেপাটিকা এবং প্লাসমোডিয়াম ভাইভেক্স, এগুলো দেওয়া আছে, মানে হিউজ। অ্যাপারেন্টলি মনে হবে যে মাত্র কয়েকটা অ্যানিমালস দেওয়া আছে, প্যারাসাইট দেওয়া আছে, কিন্তু অ্যাকচুয়ালি সিলেবাস কিন্তু হিউজ। দেখো ইন্টামিডভাবে যেটা অ্যামিবিক ডিসেন্ট্রি রোগ ঘটায়, তো সেক্ষেত্রে কোন অংশগুলো পড়বে, ট্রোফোজয়েড কাকে বলে, মাইনুটা স্টেজ কি, এবং সিস্টের যে ডিফারেন্ট টাইপস আছে সেগুলো পড়বে। এরা কেন মোনোজেনিক হয়, সুতরাং এন্টামিবা হিস্টোলাইটিক এটা মোনোজেনিক প্যারাসাইট, এবং এক্ষেত্রে কোনো রকম ইন্টারমিডিয়েট হোস্ট প্রধানত থাকে না। এবং ইনফেক্টিভ স্টেজ কোনটা, এন্টামিবার যেটা ইনফেক্টিভ স্টেজ মানুষের ক্ষেত্রে সেটা কোয়াড্রিনিউক্লিয়েট সিস্ট স্টেজ। এবং স্টেজেস অফ লাইফ সাইকেলের ফ্লো চার্ট, অর্থাৎ এদের যে লাইফ সাইকেল আছে তার জাস্ট ফ্লো চার্ট পড়বে। এবং এক্সিস্টেশন কাকে বলে, দেখো প্যারাসাইটোলজির এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি, তোমাদের যদি অসুবিধা হয় তাহলে তোমরা প্যারাসাইটোলজি আমার প্লে লিস্টে তোমরা দেখে নিতে পারো। তো এন্টামিবাতে প্রধানত এই অংশগুলোতে ফোকাস করবে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে প্লাসমোডিয়াম। আমরা জানি যে প্লাসমোডিয়াম ভাইভেক্স প্রধানত ম্যালেরিয়া রোগ তৈরি করে। তো ম্যালেরিয়ার যে ডিফারেন্ট যে সিমটমস আছে, তো সেই সিমটমসগুলো প্রথমেই পড়বে যে ম্যালেরিয়া রোগের সিমটমস, এবং ম্যালেরিয়ার ক্ষেত্রে ইনফেক্টিভ স্টেজ, অর্থাৎ মস্কুইটোর ক্ষেত্রে ইনফেক্টিভ স্টেজ কোনটা এবং মানুষের ক্ষেত্রে ইনফেক্টিভ স্টেজ কোনটা। যেমন আমরা জানি যে মানুষের ক্ষেত্রে ইনফেক্টিভ স্টেজ স্পোরোজয়েড, এবং মস্কুইটো মানে মশার ক্ষেত্রে কোনটি ইনফেক্টিভ স্টেজ, মানুষের দেহ থেকে যে স্টেজ মশার দেহের মধ্যে প্রবেশ করবে, তো সেটা প্রধানত গ্যামেটোসাইট। তো এই দুটো ইনফেক্টিভ স্টেজ মাথায় রাখবে। এবং লিভার এবং আরবিসি সাইজোগনি স্টেজ, বিশেষত আরবিসির মধ্যে ডিফারেন্ট যে সাইজোগনি, তার ফলে বিভিন্ন যে ফর্মের আমরা প্লাসমোডিয়াম পাই সেগুলো সম্পর্কে মাথায় রাখতে হবে। সিগনেট রিং কাকে বলে, হিমোজয়েন্ট কোথায় থাকে, এবং টাইপস অফ ম্যালেরিয়াল স্পিসিস, অর্থাৎ চারটে যে ম্যালেরিয়া হয়, বিনাইন ম্যালেরিয়া, টার্সিয়ান ম্যালেরিয়া, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, তো কোন স্পিসিস কোন টাইপের ম্যালেরিয়া রোগ ঘটায়। ডিফারেন্সেস বিটুইন মেল অ্যান্ড ফিমেল গ্যামেটোসাইট, মেল আর ফিমেল গ্যামেটোসাইটের মধ্যে পার্থক্য, এক্স ফ্ল্যাজেলেশন কাকে বলে, ফিব্রাইল পেরক্সিজম কাকে বলে, এবং ট্রিটমেন্ট, ম্যালেরিয়ার ট্রিটমেন্ট। তো এই অংশগুলো প্রধানত ম্যালেরিয়াতে ভালো করে ফোকাস করবে। এরপরে যেটা আছে সেটা হলো ফ্যাসিওলা। দেখো ফ্যাসিওলার সিস্টেমেটিক পজিশন,
দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হলো এক রকমের হেলমিন্থ, তো তার সিস্টেমেটিক পজিশন কি এবং ইনফেক্টিভ স্টেজ প্রধানত 3টে হোস্টের মধ্যে এদের লাইফ সাইকেল সম্পন্ন করে ফ্যাসিওলা হেপাটিকা। তো কোন কোন হোস্ট এক্ষেত্রে অংশ নেয়, যেমন মানুষ এবং তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে স্নেল হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কোনো প্ল্যান্ট হতে পারে। তাহলে ভার্টিব্রেট, ইনভার্টিব্রেট এবং প্ল্যান্ট এই 3টে হোস্টই কিন্তু এদের ক্ষেত্রে থাকে। তো কোন ফেজ প্রধানত কোন হোস্টে পাওয়া যায়, সুতরাং ইনফেক্টিভ স্টেজ আমাদের পড়তে হবে। এবং লাউরার্স ক্যানাল কাকে বলে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মেহেলিস গ্ল্যান্ড কি, সিকোয়েন্স অফ 5 লার্ভাল স্টেজ নেম অ্যান্ড দেয়ার ইনফেকশন। অর্থাৎ ফ্যাসিওলা হেপাটিকাতে যে 5টা যে লার্ভাল স্টেজ থাকে, মিরাসিডিয়াম লার্ভা ইত্যাদি যে ডিফারেন্ট টাইপের যে লার্ভা থাকে, সিকোয়েন্সটা একটু পড়ে রাখবে, মানে কোন লার্ভা কোনটার পরে আসে। এবং মেরিটা কাকে বলে, সার্কারিয়া এবং মেটাসার্কারিয়ার ক্যারেক্টার। তাহলে 5টা লার্ভাল স্টেজের নাম এবং তাদের ইনফেকশন, কোনটা কোনটাকে ইনফেক্ট করে, এবং মেরিটা, সার্কারিয়া এবং মেটাসার্কারিয়া লার্ভার ক্যারেক্টার ভালো করে পড়বে। তো ফ্যাসিওলাতে প্রধানত এই অংশগুলি ইম্পর্টেন্ট। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাসকারিস। আমরা জানি অ্যাসকারিস একটা সেক্সুয়ালি ডাইমরফিক অ্যানিম্যাল। তো অ্যাসকারিসের যেটা ইনফেক্টিভ স্টেজ সেইটা একটু মাথায় রাখবে, কোনটা ইনফেক্টিভ স্টেজ। এবং র্যাপিডিটিফর্ম লার্ভা কাকে বলে, মাইগ্রেশন ইন ডিফারেন্ট অর্গ্যান কারেক্ট সিকোয়েন্স, অর্থাৎ কোন অর্গ্যানের পরে কোনটাকে তারা এফেক্ট করে, লিভারে কখন আসবে, লাংসে কখন আসবে। তো এই যে ডিফারেন্ট যে অর্গ্যান, কোন অর্গ্যানের পরে কোন অর্গ্যানে তারা মাইগ্রেট করে, তো এই সিকোয়েন্স কিন্তু প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। এবং অ্যাসকারিসের মেল এবং ফিমেলের ডিফারেন্স এবং তার সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট। দেখো, এই অ্যাসকারিস প্রধানত শিশুদের আক্রমণ করে এবং সেই কারণের জন্য বিভিন্ন হেলমিন্থিক বিভিন্ন মেডিসিন আমরা শিশুদের ক্ষেত্রে ইউজ করি ট্রিটমেন্টে। অ্যালবেন্ডাজল প্লাস আরও বিভিন্ন রকমের মেডিসিন ইউজ করা হয়। তো সেই জন্য অ্যাসকারিসের ট্রিটমেন্টটা একটু পড়ে রাখবে। প্রধানত এই যে 4টে যে প্যারাসাইটের কথা বললাম, এন্টামি বা হিস্টোলাইটিকা, প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স, ফ্যাসিওল এবং অ্যাসকারিস, প্রধানত এই অংশগুলো তোমাদেরকে ফোকাস করতে হবে। এরপরেই দেখো কিছু অংশ প্যারাসাইটোলজিতে আরও একটু পড়তে হবে। হোস্ট কত রকমের হয়, প্রাইমারি এবং সেকেন্ডারি হোস্ট কাকে বলে, তাদের এক্সাম্পল। এবং ভেক্টর কাকে বলে, মেকানিক্যাল এবং বায়োলজিক্যাল ভেক্টর এদের এক্সাম্পল। কেরিয়ার বলতে আমরা কি বুঝি, তো কেরিয়ারের এক্সাম্পল। কিছু কিছু টাইপস অফ ডিজিজ আছে, যেমন এপিডেমিক, এন্ডেমিক এবং প্যান্ডেমিক ডিজিজ এবং তার সঙ্গে সঙ্গে স্পোরাডিক ডিজিজ। তো এই যে ডিফারেন্ট টাইপের ডিজিজ আছে এবং এই ডিজিজের এক্সাম্পল। হার্ড ইমিউনিটি কাকে বলে এবং কনজেনিটাল ডিজিজ বলতে আমরা কি বুঝি, তাদের এক্সাম্পল। হার্ড ইমিউনিটি মানে কি, যখন কোনো একটা পার্টিকুলার পপুলেশনে অনেকগুলো মানুষকে যখন ভ্যাকসিন দেওয়া হয় এবং তার ফলে কোনো একটা পার্টিকুলার রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, তো তাকেই আমরা বলবো হার্ড ইমিউনিটি। তো হার্ড ইমিউনিটি সম্পর্কে একটু আইডিয়া রাখবে, কারণ কোভিড-19 সময় হার্ড ইমিউনিটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এবং কনজেনিটাল ডিজিজ। এরপরেই দেখো প্যাথোজেন অ্যান্ড ক্যারিয়ার। কিছু কিছু প্যাথোজেনের নাম আমি এক্ষেত্রে লিখেছি, যদিও সিলেবাসে এটা মেনশন করা নেই, কিন্তু তবুও এগুলো ইম্পর্টেন্ট। কেন, কারণ ডিফারেন্ট মানে গ্রুপস অফ অর্গানিজমসে প্রধানত এদেরকে পাওয়া যায়, যেমন কালাজ্বর, কালাজ্বরের প্যাথোজেন এবং তাদের ক্যারিয়ারের নাম প্লেগ, স্লিপিং সিকনেস, সিফিলিস, গনোরিয়া এবং কোভিড-19। এবং তার সঙ্গে সঙ্গে ভাইরাসের টাইপস। এবং এক্ষেত্রে দেখো কোভিড-19 তোমরা যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে কোন ধরনের ভাইরাস থাকবে, সেই ভাইরাসের টাইপ, সেটা আরএনএ যুক্ত নাকি ডিএনএ যুক্ত, এবং লাংসের কোন সেল এফেক্টেড হয়। প্রধানত টাইপ 2 নিউমোসাইট সেল প্রধানত এই SARS-CoV-2 ভাইরাস টাইপ 2 নিউমোসাইট সেলকে এফেক্ট করে। তো এগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখবে। দেখো, আমি কোভিড-19টা কেন বলছি, যেহেতু রিসেন্টলি এই ঘটনা ঘটেছে, তো সেই কারণের জন্য এই সম্পর্কেও কিন্তু একটু আইডিয়া রাখতে হবে। অ্যাজ এ বায়োলজিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হিসাবে এই সম্পর্কেও কিন্তু আইডিয়া রাখতে হবে। তো প্যারাসাইটোলজিতে এই অংশগুলো ভালো করে পড়বে। এরপরে আমরা যে জায়গাতে আসবো সেটা হলো ইকোনমিক জুলজি। আচ্ছা, তারপরেই যে পোর্শন আছে একটু বলে দিই তোমাদেরকে, এনিম্যাল ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি। দেখবে যে ব্লাড আছে, নার্ভ ইম্পালস প্রোপাগেশন আছে। তো এই অংশগুলো প্রধানত ফিজিওলজি সিলেবাসের সঙ্গে আমি আলোচনা করব। তারপরে এনজাইমস আছে, ভিটামিন আছে, এগুলো ফিজিওলজির সঙ্গে আমরা আলোচনা করব বা কমন টপিক্সের সঙ্গে এগুলো আলোচনা করব। ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিডস। তো একদম সবশেষে যেটা আছে সেটা হলো ইকোনমিক জুলজি। তো ইকোনমিক জুলজিতে কোন অংশগুলো পড়বে, দেখো এক্ষেত্রে পিসিকালচার মানে মৎস্য চাষ, রুই, কাতলা এবং মৃগেলের ক্যারেক্টার্স। তার মানে কি, এদের যেরকম মরফোলজি, তাদেরকে কি দেখে চিনতে পারি, তারা কোন ধরনের খাবার খায়, কোথায় তারা থাকে, কোন পন্ডের কোন জায়গাতে তারা থাকে, একটু মাথায় রাখবে। মেল এবং ফিমেলের ডিফারেন্স, অর্থাৎ মেল এবং ফিমেল মাছের মধ্যে কি পার্থক্য,
এবং তারা কোন ধরনের খাবার খায়, কোনটা কার্নিভোরাস কোনটা হার্বিভোরাস পড়বে, এবং পজিশন মানে পুকুরের জলে কোনটা কোথায় থাকে। যেমন কাতলা মাছ একদম আপার সারফেসে থাকে, তো কাতলা মাছ যেমন আপার সারফেসে থাকে, রুই মাছ যেমন মিডল সারফেসে থাকে, পুকুরের মিডল সারফেসে রুই মাছকে পাবো, এবং মৃগেল মাছকে যেমন একদম আমরা বটমে পাবো, একদম নিচের স্তরে থাকে মৃগেল মাছ। তো এই যে পজিশনটা কিন্তু একটু ভালো করে পড়বে। এরপরেই দেখো এক্সোটিক ফিশের সাইন্টিফিক নেম, কোন কোন এক্সোটিক ফিশ আছে, যেমন সিলভার কাপ, গ্রাস কাপ এবং সাইপ্রিনাস কাপ, তো তাদের সাইন্টিফিক নেম পড়ে রাখবে। এবং বিভিন্ন জিওল ফিশের নেম এবং তাদের সাইন্টিফিক নেম, জিওল ফিশ বলতে এক্ষেত্রে কই, মাগুর এবং শিংহি, তাদের সাইন্টিফিক নেম এবং অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান, তো কই, মাগুর এবং শিংহির অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান কোনগুলো। আইজিন গ্লাস কোথা থেকে তৈরি হয়, ফিশ গ্লু কোথা থেকে তৈরি হয়, এবং ইনডিউসড ব্রিডিং একদম ডিটেলসে, বিশেষত ইনডিউসড ব্রিডিং এ কোন কোন হরমোনগুলো কাজ করে, কোন হরমোনের রোলস কিভাবে ইনডিউসড ব্রিডিং এ হেল্প করে, খুব ভালো করে পড়বে। তারপরে দেখো ব্রিডিং এবং হ্যাচিং হাঁপা, তো ব্রিডিং এবং হ্যাচিং হাঁপা কাকে বলে, তাদের সাইজ কিরকম হয়, ফিঙ্গার লিংস কাকে বলে, কম্পোজিট এবং কম্পোজিট মিক্সড ফিশ কালচার। কম্পোজিট ফিশ কালচার মানে কি, যখন একটা পুকুরে রুই, কাতলা, মৃগেল এই তিনটেকে একসঙ্গে চাষ করা হচ্ছে তখন তাকে বলে কম্পোজিট ফিশ কালচার। আর যখন এই তিনটে কার্পের সঙ্গে যখন বিদেশি মাছ চাষ করা হয়, অর্থাৎ রুই, কাতলা, মৃগেল, সিলভার কাপ, গ্রাস কাপ, সাইপ্রিনাস কাপকে যখন একসঙ্গে চাষ করা হয় সাইন্টিফিক ওয়েতে, যাতে ম্যাক্সিমাম আউটপুট পাওয়া যায়, তো তাকেই আমরা বলবো কম্পোজিট মিক্সড ফিশ কালচার। এরপরেই মাছের বিভিন্ন রোগ দেখবে, সিলেবাসে বিভিন্ন রকমের রোগ আছে, যে রোগগুলো তোমরা ফোকাস করবে। ড্রপসি কেন হয়, জাস্ট প্যাথোজেনের নাম, সেটা ভাইরাস গঠিত নাকি ব্যাকটেরিয়াল ডিজিজ নাকি ফাঙ্গাল ডিজিজ নাকি হেলমিনথিক ডিজিজ, কোন টাইপের ডিজিজ একটু পড়বে, এবং তার সঙ্গে সঙ্গে প্যাথোজেনের নামও পড়তে হবে। তাহলে দেখো এক্ষেত্রে ডিজিজ মানে ড্রপসি আর ফিন অ্যান্ড টেল রট। তো পিসি কালচারে এই অংশগুলো ভালো করে ফোকাস করবে। এরপরে সিলেবাসে যেটা আছে সেটা হলো পোলট্রি। তো পোলট্রিতে কি হচ্ছে, ডিফারেন্ট ব্রিডসের নেম, অর্থাৎ পোলট্রি যে মুরগির তো ডিফারেন্ট ব্রিড আমরা দেখতে পাই, তো সেই ডিফারেন্ট ব্রিডসের নেম পড়তে হবে। বেসিক্যালি এশিয়াটিক ব্রিড এরকম দিয়ে দিল যে কোন একটা পার্টিকুলার ব্রিডের নাম দিয়ে এটা বললো যে এটা কোন ধরনের ব্রিড, যেমন আসিল, তো আসিল প্রধানত এশিয়াটিক ব্রিড। অথবা তোমাকে দিয়ে দিল লেগহর্ন, মিনরকা, এগুলো কোন ধরনের ব্রিড, এগুলো একটু মাথায় রাখতে হবে। এবং ব্রয়লার এবং লেয়ার কাকে বলে, ব্রয়লার এবং লেয়ারের পার্থক্য, ডিপ লিটারের যে বেনিফিট, ডিপ লিটার কেন ব্যবহার করা হয়, কালিং কাকে বলে, এবং এগ ডায়াগনোসিস। তো এগকে দেখে আমরা কিভাবে বুঝবো যে সেটা মেল এগ হবে নাকি সেটা ফিমেল এগ হবে, নাকি সেটা ভালো এগ হবে নাকি খারাপ এগ হবে, তো এগের ডায়াগনোসিস একটু পড়তে হবে। এবং পোলট্রিতে মেনলি যেটা ইম্পর্টেন্ট হয় সেটা হলো বিভিন্ন ডিজিজ। দেখো রানীক্ষেত বা নিউ ক্যাসেল ডিজিজ কেন হবে, ফাউল কলেরা কেন হয়, এবং পুলোরাম ডিজিজ, এই অংশগুলো একটু পোলট্রিতে ভালো করে মাথায় রাখবেন, যে এই পোর্শনগুলো। এরপরে যে অংশ আছে সেটা হলো সেরিকালচার। ডিফারেন্ট টাইপের সিল্ক থাকে, তো সেই সিল্কের ভ্যারাইটি এবং দেয়ার হোস্ট প্ল্যান্ট। দেখো সিল্ক ওয়ার্ম এটা কিন্তু এক রকমের আর্থ্রোপড, এক রকমের ইনসেক্ট। তো এরা প্রধানত কোনো প্ল্যান্টসের পাতা খায়, তো কোন টাইপের সিল্ক মথ কোন গাছের পাতা খায় সেগুলো একটু পড়বে। বিশেষত মালবেরি সিল্কওয়ার্ম যেটা আছে সেটা হলো বম্বিক্স মরি, তো বম্বিক্স মরি মালবেরি গাছের পাতা খায়, তুঁত গাছের পাতা খায়। সুতরাং এগুলো একটু মাথায় রাখবে যে কোন টাইপের সিল্কওয়ার্ম কোন গাছের পাতা খায়। সিল্কের যে কম্পোজিশন মানে সিল্ক প্রধানত কোন ধরনের প্রোটিন দিয়ে তৈরি, স্পান এবং রিল সিল্কের মধ্যে পার্থক্য, ভোল্টিনিজম কাকে বলে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভোল্টিনিজম কাকে বলে, কোকুনের ক্যারেক্টার্স পড়বে, চন্দ্রাকে কাকে বলে, মেল এবং ফিমেল লার্ভা, এবং সিল্ক গ্ল্যান্ডের স্ট্রাকচার। তো সেরিকালচারে এই অংশগুলো পড়বে এবং কিছু ডিজিজ পড়বে, যেমন প্ল্যান্টসের কি কি ডিজিজ আছে, মিলডিউ এবং টুকরা কিসের জন্য হয়, কোন জাতীয় অর্গানিজমসের জন্য এই মিলডিউ এবং টুকরা রোগ হয়, এবং ওয়ার্ম যে সমস্ত ডিজিজ আছে মানে সিল্ক ওয়ার্ম ডিজিজ, তো ওয়ার্ম তো প্ল্যান্টের উপর ডিপেন্ড করে, তাহলে প্ল্যান্টেরও ডিজিজ যেমন পড়তে হবে তার সঙ্গে সঙ্গে ওয়ার্মের ডিজিজও পড়তে হবে, যেমন পেব্রাইন, মাস্কারডাইন, গ্রসারি এবং ফ্লেচারি। তো এই ডিজিজগুলো একটু পড়ে রাখতে হবে। এর সাথে সাথে যদিও তোমাদের সিলেবাসে এপিকালচার নেই, তবু একটু এপিকালচার সম্পর্কে আইডিয়া রাখবে। তোমাদের এপিকালচার নেই কিন্তু তবু একটু এপিকালচারটা পড়ে রাখবে, যে ডিফারেন্ট টাইপের হানি বি সম্পর্কে পড়ে রাখবে, এবং নপটিয়াল ফ্লাইট কাকে বলে, বি সোয়ার্মিং কাকে বলে, ল্যাংস্ট্রথ বক্সের প্রপার্টি একটু পড়ে রাখবে, মৌমাছির শত্রু কোনগুলো, মধুর বিভিন্ন উপাদান, এই কয়েকটা অংশ শুধুমাত্র পড়ে রাখবে। এরপরে একদম লাস্ট যেটা আছে সেটা হলো পেস্ট। দেখো মেজর এবং মাইনর পেস্ট বলতে আমরা কি বুঝি, মোনোফ্যাগাস এবং পলিফ্যাগাস পেস্ট তাদের এক্সাম্পল,
স্টিম বোরারের লাইফ সাইকেল পড়বে, স্টিম বোরারের লাইফ সাইকেল পড়বে, মাজরা এবং পামরি পোকার সায়েন্টিফিক নেম পড়বে। এবং এই পেস্টকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন ইনসেকটিসাইড পড়তে হবে, বিশেষত সিস্টেমিক এবং কন্ট্যাক্ট ইনসেকটিসাইড এবং নার্ভ পয়জনিং এর এক্সাম্পল এবং বায়োলজিক্যাল পেস্ট কন্ট্রোল। তো এগুলোই প্রধানত ইকোনমিক জুলজিতে জেনারেলি ইম্পর্টেন্ট হয়। তাহলে আমি তোমাদের সঙ্গে আমি আলোচনা করার চেষ্টা করলাম অ্যাকচুয়ালি কোন অংশগুলো জুলজি সিলেবাসে ইম্পর্টেন্ট হবে, স্পেসিফিক্যালি জুলজি সিলেবাসে কোন অংশগুলো ইম্পর্টেন্ট হবে সেটা আলোচনা করলাম। যেমন প্রথম ভিডিওতে আমি আলোচনা করেছি ইনভার্টিব্রেটের ক্লাসিফিকেশন এবং ইনভার্টিব্রেটের যে বিভিন্ন অর্গান আছে তাদের স্ট্রাকচার এবং ফাংশন। সেকেন্ড ক্লাসে আলোচনা করেছি কর্ডেটের ক্লাসিফিকেশন এবং কর্ডেটের যে স্পেশাল ফিচার্স আছে সেগুলো আলোচনা করেছি। দেখবি আমি পরপর সিলেবাস অনুযায়ী বলছি। তারপরে সেল বায়োলজি, জেনেটিক্স এবং মলিকুলার বায়োলজি, এটা আমরা কমন টপিক্সের যখন সাজেশন নিয়ে আলোচনা করবো একদম এটা আলোচনা করব। তারপরে যে পোর্শন আছে ডেভেলপমেন্টাল বায়োলজি আজকে আলোচনা করলাম। তারপরে যেটা আছে ডিস্ট্রিবিউশন অ্যাডাপ্টেশন, মানে ইকোলজি ইভলিউশন অ্যাডাপ্টেশন এন্ড ডিস্ট্রিবিউশন, এটা আজকে আলোচনা করলাম। ইকোলজি অ্যান্ড ওয়াইল্ড লাইফ, এটা প্রধানত আমরা কমন টপিক্সের সঙ্গে আলোচনা করব। তারপরে যেটা আছে দেখবে যে প্যারাসাইটোলজি, হিস্টোলজি এবং এন্ডোক্রিনোলজি, এক্ষেত্রে প্যারাসাইটোলজি এবং ইমিউনোলজি আমরা আলোচনা করলাম। হিস্টোলজি এবং এন্ডোক্রিনোলজি আমরা ফিজিওলজি সিলেবাসের সঙ্গে আলোচনা করব। তারপরে এনিম্যাল ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি, তো এই অংশটা আমরা কমন টপিক্সের সঙ্গে আলোচনা করব। এরপরে আমরা যেটা আলোচনা করলাম ইকোনমিক জুলজি। আমি যেটা বলতে চাইছি একদম জুলজি সিলেবাসে এক্সক্লুসিভলি যে টপিক্সগুলো আছে, দেখো জুলজি সিলেবাস অনেক বড়, তো এক্সক্লুসিভলি যে টপিক্সগুলো আছে কোন টপিক্সগুলো কোথা থেকে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, অ্যাকচুয়ালি কতটুকু পড়তে হবে সেটাই আলোচনা করলাম। অনেকে তোমরা বুঝতে পারো না, যেহেতু সিলেবাস হিউজ তোমরা কনফিউজড হয়ে যাও। তো তোমরা যখন পড়বে, এখন তো তোমরা রিভিশন দিচ্ছ, তো যখন তোমরা রিভিশন দেবে এই অংশগুলোকে একটু ভালো করে ফোকাস করবে। আশা করি এই রকম গাইডলাইনগুলো তোমরা যদি মেনে চলো নিশ্চয়ই তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে। প্রত্যেককে শুভ কামনা জানাই, তোমাদের পরীক্ষা যাতে খুব ভালো হয় এই শুভেচ্ছা রেখে আজকে আলোচনা শেষ করছি। এবং পরের দিন এরপরে আমরা বোটানি সাজেশনস নিয়ে আলোচনা করব। আমি একটু লিখে নিচ্ছি আর কি। তো বোটানি সাজেশনস একটু চিন্তা করে আমাকে সাজেশনসগুলো করতে হচ্ছে, সেই জন্য একটু সময় লাগছে। কিছু মানে সময় নিয়ে আমি দেখবে যে এই অংশগুলো আমি পাবলিশ করছি। তো এর পরের দিন তাহলে আমরা বোটানির সাজেশনস নিয়ে আলোচনা করব। বোটানিতেও মোটামুটিভাবে আমি 3টে ক্লাসে বোটানির সমস্ত টপিকস কোন জায়গাগুলো তোমাদেরকে পড়তে হবে সেটা আলোচনা করব। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।